বাংলাদেশ ভারত সম্পর্ক কি পয়েন্ট অফ নো রিটার্নে যাচ্ছে? এবং সর্বশেষ জানাবো দ্য ডিপ্লোম্যাট বিশ্লেষণ, অন্তর্বর্তী সরকার যে কারণে আগাম নির্বাচনের বিপক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্ক কি পয়েন্ট অব নো রিটার্নে যাচ্ছে? ঢাকা দিল্লি সম্পর্ক, যা একসময় পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে নির্মিত হয়েছিল, এখন পারস্পরিক সন্দেহ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা কার্যকরভাবে দ্বিপাক্ষিক কূটনীতির স্থানকে সংকুচিত করে তুলেছে। দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে এমন বিশ্লেষণ করে বলা হচ্ছে, একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কার্যকরী সম্পর্ক বজায় রেখে ঐতিহাসিকভাবে গড়ে ওঠা জনগণের সাথে জনগণের সম্পর্ক ভেঙে যাওয়া রোধ করার জন্য নয়াদিল্লিরও বাংলাদেশি জনগণের সাথে আস্থা পুনর্নির্মাণ করা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মূল্যায়ন করতে হবে যে তারা ভারতের সাথে বিচ্ছিন্ন বা কূটনৈতিক সংঘাত তৈরি করতে পারে কিনা এমন একটি দেশ যার সাথে এটি দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে, এমন এক সময়ে যখন এর অভ্যন্তরীণ বৈধতা নড়বড়ে। ঢাকা হঠাৎ করে দিল্লির সাথে একটি উন্নত সমুদ্রগামী টাগের জন্য $21 মিলিয়ন চুক্তি বাতিল করার পর সম্পর্ক নতুন তলানিতে পৌঁছেছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এপ্রিলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনে অগ্রগতির আশা জেগে ওঠে। তবে সম্পর্ক তখন থেকে নতুন তলানিতে পৌঁছেছে। বিশেষ করে ঢাকা হঠাৎ করে ভারতীয় রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে একটি উন্নত সমুদ্রগামী টাগের জন্য $21 মিলিয়ন চুক্তি বাতিল করার পর কোনো ব্যাখ্যা ছাড়াই ব্যাংকক বৈঠকের 3 দিন পর নয়াদিল্লি বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করার পর থেকে ভারত ও বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে, এমন এক সময়ে ঢাকার পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি প্রতিপক্ষের পদক্ষেপের অংশ হিসেবে নয়াদিল্লি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং অন্যান্য নির্দিষ্ট পণ্য রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রায় 1 মাস আগে ঢাকা একই স্থলপথ দিয়ে ভারত থেকে সুতা এবং চাল আমদানি নিষিদ্ধ করেছিল। বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অস্ত্র ক্রেতা। ভারত সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের প্রতিরক্ষা বাজারের দিকে নজর রেখেছে, কারণ ঢাকা তার প্রায় সমস্ত মাঝারি আকারের এবং ভারী যুদ্ধ সরঞ্জাম বিদেশি দেশ থেকে সংগ্রহ করে। নয়াদিল্লির অস্বস্তির কারণ হলো চীন দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে একটি প্রভাবশালী খেলোয়াড়। 2009 থেকে 2013 সালের মধ্যে বাংলাদেশ কর্তৃক আমদানি করা মোট অস্ত্রের 82% বেইজিং থেকে এসেছে। হাসিনা সরকারের অধীনে ভারতের সাথে প্রতিরক্ষার সম্পর্কে কিছু অগ্রগতি দেখা গেছে, বিশেষ করে 2017 সালে প্রতিরক্ষার সহযোগিতার কাঠামোর ওপর একটি সমঝোতার স্মারক স্বাক্ষর। নয়াদিল্লি তার ফোর্সেস গোল 2030 কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ঢাকাকে সমর্থনের আশ্বাসও দিয়েছে। বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইঙ্গিত দিয়েছিলেন যে ঢাকা ভারত থেকে প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয় চালিয়ে যেতে আগ্রহী। ভারতীয় প্রতিবেদন অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ এমনকি সামরিক প্ল্যাটফর্ম এবং সিস্টেমের একটি ইচ্ছা তালিকা ভাগ করে নিয়েছে, যা তার সশস্ত্র বাহিনী ভারত থেকে কিনতে চেয়েছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির আগে 2024 সালের জুলাই মাসে জিআরএসই এর সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা ঢাকার প্রতিরক্ষা সম্পর্কিত ক্রয়ের জন্য নয়াদিল্লি কর্তৃক প্রদত্ত $500 মিলিয়ন ঋণের আওতায় প্রথম বড় চুক্তি ছিল। ইউনূস নয়াদিল্লির সাথে কোনো ধরনের প্রতিরক্ষা বা নিরাপত্তা অংশীদারিত্বে কোনো আগ্রহ দেখাননি এবং ভারতের সাথে হাসিনা নিরাপত্তার সহযোগিতা সক্রিয়ভাবে ভেঙে দিচ্ছেন। শূন্যস্থান পূরণের জন্য বেইজিং ঢাকার সাথে তার বিদ্যমান প্রতিরক্ষা কূটনীতি জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কিছু প্রতিবেদন অনুসারে ঢাকা ইতিমধ্যেই 16টি J-10C বিমানের প্রাথমিক ব্যাচ কেনার জন্য বেইজিং এর সাথে আলোচনা করছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের মতে ইউনূসের অধীনে ঢাকা পাকিস্তান থেকে তার গোলাবারুদ আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, যা 2023 সালে 12,000 রাউন্ড ছিল, যা 2024 সালে 40,000 রাউন্ডে উন্নীত হয়। এটা লক্ষণীয় যে হাসিনার অধীনে ঢাকা বেইজিং এর সাথে সামরিক সহযোগিতা সহ সম্পর্ক জোরদার করেছিল, কিন্তু নিশ্চিত করেছিল যে
এই ধরনের সহযোগিতা নয়াদিল্লিকে বিরক্ত না করে সতর্কতামূলক অস্পষ্টতা বজায় রেখে এবং কঠোর রশিতে হেঁটে দিল্লি এবং বেইজিং এর প্রতিযোগিতামূলক স্বার্থের ভারসাম্য বজায় রেখে হাসিনার পিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে বৈরিতা নয় পররাষ্ট্রনীতির মূল নীতির সাথে সঙ্গতিপূর্ণ এক স্পষ্ট প্রস্থান চিহ্নিত করে ইউনূস তার চীনপন্থী মনোভাব প্রদর্শনে কোনো দ্বিধা প্রকাশ করেননি। এমনকি পরামর্শ দিয়েছেন যে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশ চীনা অর্থনীতির সম্প্রসারণ হিসেবে কাজ করতে পারে। এই ধরনের মন্তব্য প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্যের সাথে মিলিত হয়ে স্পষ্ট করে দেয় যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ঢাকা আর কূটনৈতিক দড়িতে হাঁটতে আগ্রহী নয়। কয়েক দশক ধরে ভারত এবং চীন উভয়ই নদীর কৌশলগত গুরুত্বের কারণে তিস্তা নদীর ব্যবস্থাপনা প্রকল্পের দিকে নজর রেখে আসছে। প্রকল্প বাস্তবায়নে বেইজিং এর চেয়ে নয়াদিল্লিকে অগ্রাধিকার দিয়ে শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উদ্বেগ কমিয়েছে। অন্যদিকে ইউনূসের চীনা সম্পৃক্ততা অনুমোদনের সাম্প্রতিক পদক্ষেপ নীতিগত পরিবর্তন এবং চীনের দিকে একটি অনস্বীকার্য অবস্থানের ইঙ্গিত দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ঢাকা তার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে অভ্যন্তরীণ বা বহিরাগত বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য পুনর্গঠন করবে বলে আশা করা হয়েছিল, বিশেষ করে তীব্র ভারত বিরোধী জনসাধারণের মনোভাবের পরিপ্রেক্ষিতে। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার বারবার অনুরোধের প্রতি নয়াদিল্লির অনুভূত নিষ্ক্রিয়তা এই অনুভূতিকে আরও উস্কে দেয়। এদিকে নয়াদিল্লি নিরাপত্তা উদ্বেগের প্রতি কোনো গুরুত্ব না দিয়ে বেইজিংয়ের দিকে বাংলাদেশের প্রকাশ্য কূটনৈতিক ঝুঁকে পড়া ঢাকার পররাষ্ট্রনীতির মৌলিক নীতির পুনর্গঠনের ইঙ্গিত দেয়। দ্য ডিপ্লোম্যাট বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকার যে কারণে আগাম নির্বাচনের বিপক্ষে এশিয়া প্যাসিফিক জোনের সাময়িকী দ্য ডিপ্লোম্যাট গতকাল সোমবার এক নিবন্ধে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নবগঠিত ছাত্র নেতৃত্বাধীন এনসিপির পক্ষে বলে মনে হচ্ছে এবং ভোটারদের মুখোমুখি হওয়ার আগে তিনি এনসিপিকে সংগঠিত করার জন্য সময় দিচ্ছেন। সাময়িকীটিতে লেখা হয়েছে, 9 এপ্রিল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ঢাকায় মডেল মেঘনা আমলের বাড়ির দরজা ভেঙে তাকে আটক করে। তার গ্রেপ্তারের একটি ফেসবুক লাইভ সম্প্রচারের ফলে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 24 ঘন্টারও বেশি সময় পরে তার আটকের কথা স্বীকার করতে বাধ্য হয়। এই গ্রেপ্তার দেশটির আইন লঙ্ঘন করেছে। 1 মাস প্রতিরোধমূলক আটকের পর যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন সুইডেন ভিত্তিক নেত্র নিউজের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে মেঘনা দাবি করেন ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী তার গ্রেফতারের পরিকল্পনা করেছিলেন। 2 দিন পর তিনি নিরাপত্তার উদ্বেগের কারণে নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিলকে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেন। সাময়িকীটির দাবি, ইউনূসের নেতৃত্বাধীন সরকার কর্তৃক বাক স্বাধীনতার ওপর দমন পীড়নের শিকার শত শত মানুষের মধ্যে মেঘনাও রয়েছে। এতে বলা হয়, নবগঠিত ছাত্র নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা সার্জিস আলমের সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করার জন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হল, মে মাসের শেষ সপ্তাহে একজন মহিলা শিক্ষিকাকে মহিলাদের সমান সম্পত্তির অধিকারকে সমর্থন করে একটি নিবন্ধ লেখার জন্য বদলি করা হয়েছিল। সাময়িকীটির মতে ইউনূসের সমর্থকরা উদার গণতন্ত্রের মূল্যবোধ সমুন্নত রেখে ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান রোধ করার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার একমাত্র নেতা হিসেবে তাকে তুলে ধরলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখায় যে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ বিপরীত কাজ করেছে। সাময়িকীটির মতে এটি সংস্কারের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রূপান্তর টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে। এই সংস্কারগুলো কি সত্যি ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যে, নাকি এগুলো শুধু সরকারের পক্ষপাতী রাজনৈতিক দলগুলোকে নিজেদের সংগঠিত করার জন্য কেনার কৌশল? এই সংস্কারগুলো কি সত্যি ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যে, নাকি এগুলো শুধু সরকারের পক্ষপাতী রাজনৈতিক দলগুলোকে নিজেদের সংগঠিত করার সময় কেনার কৌশল? বাংলাদেশের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ও নিষ্ঠুর স্বৈরশাসক শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভূমিকা গ্রহণের প্রায় 9 মাস হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডা হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে এবং ভবিষ্যতে হাসিনার মতো কোনো কর্তৃত্ববাদী শাসনের
উত্থান রোধ করতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর দৃষ্টি নিবদ্ধ করা। সাময়িকীটির মতে তবুও এখনও পর্যন্ত সব অংশীদারের মধ্যে ঐকমত্য তৈরি এবং সংস্কার ও ভবিষ্যতের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি রোড ম্যাপ তৈরিতে খুব কম অগ্রগতি হয়েছে। এরই মধ্যে সরকার ভিন্ন মত পোষণকারীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সাময়িকীটি দাবি করেছে অংশীদারদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটি বড় বাধা হল নবগঠিত এনসিপি কর্তৃক প্রচারিত সংস্কার ধারণার প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।